আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস ইরিনা, চতুর্থ পর্ব। ইরিনা জেগে উঠে দেখল একটি প্রকাণ্ড গোলাকৃতি ঘরের ঠিক মাঝখানে সে শুয়ে আছে। ঘরটি অদ্ভুত। চারদিকের দেয়াল থেকে অস্পষ্ট নীলাভ আলো ছড়িয়ে পড়ছে। তাকালেই মন শান্ত হয়ে আসে। হালকা, প্রায় অস্পষ্ট সুর ভেসে আসছে। খুব করুণ কোনো সুর। ইরিনার মনে হলো সে বোধহয় স্বপ্ন দেখছে। মাঝে মাঝে স্বপ্ন খুব বাস্তবে মনে হয়। স্বপ্ন দেখার সময় মনেই হয় না এটা স্বপ্ন। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? ইরিনা তাকালো। তার পাশে দাঁড়িয়ে আছে প্রায় 7 ফুট উঁচু দৈত্যাকৃতির একটি অ্যানারেট রোবট। অ্যানারেট রোবট ইরিনা এর আগে দেখেইনি। স্কুলে যান্ত্রিক মানব অংশে এনারেট রোবোটিক্সের উপরে একটা চ্যাপ্টার ছিল। সেখানে বলা হয়েছে এনারেট রোবট তৈরি হয় রিবো 3 সার্কিটে, ICPP 30025, আইসি টেনার জংশন মুক্ত। সেই কারণেই এরা শুধু চিন্তাই করতে পারে না, উচ্চ স্বরের লজিকও দেখাতে পারে। কৃত্রিম বুদ্ধিবৃত্তির এরা সর্বোৎকৃষ্ট উদাহরণ। তবে যেহেতু এরা কর্মী রোবট নয়, সেহেতু এদের ব্যবহার সীমাবদ্ধ। এইটুকু পরে কিছু বোঝা যায় না। রিবো 3 সার্কিট কি, টেনার জংশনই বা কি, কেউ জানে না। কে জানে, হয়তো এককালে জানতো। স্কুলের বইতে এনারেট রোবটের বেশ কিছু ছবি আছে। ইরিনার মনে আছে তারা এদের নাম দিয়েছিল দৈত্য রোবট। কি বিশাল শরীর, ছবি দেখলেই ভয় লাগে। কিন্তু আশ্চর্য, একে দেখে ভয় লাগছে না। এর গলার স্বর কোমল, মমতা মাখা। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? দেখতেই তো পাচ্ছ ভেঙেছে, আবার জিজ্ঞেস করছো কেন? রোবটটি ঠিক মানুষের মতো হাসলো। চট করে হাসি থামিয়ে বলল, কিছু একটা নিয়ে কথা শুরু করতে হবে তো, তাই জিজ্ঞেস করছি। তুমি এখন কেমন আছো? ভালো। আমি কে তা তো জিজ্ঞেস করলে না। তুমি একটা এনারেট রোবট। চমৎকার। আমাকে দেখে ভয় লাগছে না তো আবার? না, ভয় লাগছে না। আমি কোথায়? তুমি আছো নিষিদ্ধ নগরীতে। তোমাকে কৃত্রিম উপায়ে ঘুম পাড়িয়ে এখানে আনা হয়েছে। ভালো কথা। কি জন্যে ঘুম পাড়িয়ে এখানে আনা হলো তা তো জিজ্ঞেস করলে না। তোমাদের ইচ্ছে হয়েছে এনেছো। তা কিন্তু নয়। তুমি এসেছো আকাশপথে। আকাশপথের বিমানগুলোর একটা সমস্যা আছে, অতিরিক্ত রকম দুলুনি হয়। চুম্বক জ্বালানির এই একটা বড় অসুবিধা। উচ্চ কম্পনাঙ্কে প্লেন কাঁপে। মানুষের পক্ষে তা সহ্য করা মুশকিল, সেই জন্যই এই ব্যবস্থা। তোমাদের ঘুম পাড়িয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এনেছো, ভালো করেছো। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমি কিছুই খাবো না। তার কারণ জানতে পারি? খেতে ইচ্ছে করছে না। রাগ করে খাওয়া বন্ধ করে রাখার ব্যাপারটা হাস্যকর। একজন ক্ষুধার্ত মানুষের খাদ্য প্রয়োজন। আমি খাবার নিয়ে আসছি। রোবটটি নিঃশব্দে চলে গেল।
রিনা এই প্রথমবারের মতো লক্ষ্য করলো রোবটটি গিয়েছে দেয়াল ভেদ করে। তার মানে এই অস্বচ্ছ দেয়াল কোনো কঠিন পদার্থের তৈরি নয়, বায়বীয় কোনো বস্তুর তৈরি। এই বস্তুর কথা ইরিনা জানা নেই। শুধু দেয়াল নয়, এই গোলাকার ঘরে এরকম আরো জিনিস আছে যা ইরিনা আগে কখনো দেখেনি বা বইপত্রে পড়েনি। যেমন ঠিক তার মাথার উপর বলের মতো একটা জিনিস ঘুরছে। ইরিনা বুঝতে পারছে এই জিনিসটির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। সে যখন নড়াচড়া করে এটিও নড়াচড়া করে। সে যখন এক দৃষ্টিতে তাকায় তখন বস্তুটি ঘূর্ণন পুরোপুরি থেমে যায়। একবার ইরিনা নিঃশ্বাস বন্ধ করে ফেলল। অমনি জিনিসটা অনেকখানি নিচে নেমে প্রবল বেগে ঘুরতে লাগলো। নিঃশ্বাস নিয়ে শুরু করতেই সেটি আবার উঠে গেল আগের জায়গায়। ইরিনা, তোমার জন্য খাবার এনেছি। রোবটটির চলাফেরা নিঃশব্দ। কখন এসে পাশে দাঁড়িয়েছে কে জানে। ইরিনা বলল, আমি তো বলেছি কিছু খাবো না। খাবে বই কি, প্রথমে কফির কাপে চুমুক দাও। সত্যিকার কফি, বিনের কফি, সিনথেটিক কফি নয়, তোমার ভালো লাগবে। লক্ষ্মী মেয়ের মতো চুমুক দাও। ইরিনা নিজের অজান্তে হাত বাড়িয়ে কফি নিল। তার কোনো কথা বলতে ইচ্ছা হচ্ছিল না, তবুও জিজ্ঞেস করলো, আমার মাথার উপর যে যন্ত্রটা ঘুরছে সেটা কি? ওটা একটা মনিটর। তোমার যাবতীয় শারীরিক ব্যাপার মনিটর করা হচ্ছে। রক্তচাপ, রক্তের শর্করার পরিমাণ, হৃৎপিণ্ডের স্পন্দন, নিও ফ্রিকোয়েন্সি, সব কিছুই মাপা হচ্ছে। কফি এমন কিছু আহামরি নয়। কেউ বলে না দিলে বোঝাই মুশকিল এটা সিনথেটিক কফি নয়। এই কফির একমাত্র বিশেষত্ব হচ্ছে এর মধ্যে এক ধরনের আঠালো ভাব আছে। সিনথেটিক কফিতে জানেই। এই কফি কি তোমার ভালো লাগছে ইরিনা? না, ভালো লাগছে না। আমার সঙ্গে যে নিয়েছিলেন মীর, উনি কোথায়? সেও ঠিক এরকম অন্য একটি ঘরে আছে। তাকে সঙ্গ দিচ্ছে আমার মতো একটি এনারোবিক রোবট। এখান থেকে আমরা কোথায় যাব? কোথাও যাব না, এখানেই থাকবে। তার মানে কতদিন থাকবো এখানে? যতদিন তোমার ডাক না পড়ে। কে ডাকবে আমাকে? নিষিদ্ধ নগরীর প্রধানরা, যারা নিষিদ্ধ নগরী চালাচ্ছেন, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন। তারা কারা? তারা তোমার মতোই মানুষ। এই পৃথিবীতেই তাদের জন্ম। রিনা বিস্মিত হয়ে বলল, মানুষ? হ্যাঁ, মানুষ। তুমি কি ভেবেছিলে অন্য কিছু? এই পৃথিবীতে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণের সৃষ্টি হয়নি। তাহলে মানুষরাই নিষিদ্ধ নগরীর পরিচালক? হ্যাঁ, তবে তাদের সঙ্গে তোমাদের সামান্য প্রভেদ আছে। তারা অমর। তোমাদের মৃত্যু আছে, তাদের মৃত্যু নেই। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। মৃত্যু এইসব মানুষদের কখনোই স্পর্শ করে না, করবেও না। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার চেষ্টা করাই ভালো। তুমি কি তোমার স্কুলের বইতে পড়োনি রোবটরা মিথ্যা বলতে পারে না? তাদের সেরকম করে তৈরি করা হয়নি। ইরিনা কফির কাপ নামিয়ে রেখে আগ্রহের সঙ্গে খাবার খেতে শুরু করলো।
সবই তরল এবং জেলি জাতীয় খাবার। ঝাঁঝালো ভাব আছে, তবে খেতে চমৎকার। রোবটটি বলল, খেতে ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। তোমার শরীরের প্রয়োজন এবং রুচি এই দুটি জিনিসের উপর লক্ষ্য রেখে খাবার তৈরি হয়েছে। তোমার খারাপ লাগবে না। এরিনা বলল, নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল প্রকাশ করা নিষিদ্ধ, কিন্তু আমি যা প্রশ্ন করছি তুমি তার জবাব দিচ্ছ। জবাব দিচ্ছি, কারণ তুমি নিষিদ্ধ নগরীতেই আছো। তোমার জন্য নিষিদ্ধ নয়। কারণ তুমি এই সব প্রশ্নের জবাব কখনো প্রথম শহরে পৌঁছে দিতে পারবে না। বাকি জীবনটা তোমার এই জায়গাতেই কাটবে। তাই বুঝি? হ্যাঁ, তাই। নিষিদ্ধ নগরীর মানুষরা কতদিন ধরে বেঁচে আছেন? 500 বছরের মতো। তাদের জন্ম হয়েছে ধ্বংসযজ্ঞের আগে। তারা অনন্তকাল বেঁচে থাকবেন? হ্যাঁ, থাকবেন। তারা আমাকে কখন ডেকে পাঠাবেন? তা তো বলতে পারছি না। হয়তো আগামীকালই ডেকে পাঠাবেন, হয়তো 10 বছর পর ডাকবেন। সময় তাদের কাছে কোনো সমস্যা নয়, বুঝতেই তো পারছো। তারা যদি 10 বছর পর ডাকেন, এই 10 বছর আমি কি করব? অপেক্ষা করবে? কোথায় অপেক্ষা করব? এইখানে, এই ঘরে। তুমি কি পাগলের মতো কথা বলছো? আমি এই জায়গায় 10 বছর অপেক্ষা করব? আরো বেশিও হতে পারে। সময় তোমার কাছে একটা সমস্যা, তাদের কাছে কোনো সমস্যা নয়। তবে ভয় পেও না, তোমার সময় কাটানোর ব্যবস্থা আমি করব। খেলাধুলা, গান বাজনা, বইপত্র সব ব্যবস্থা থাকবে। এরিনার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি বলছে ও? এ তো অসম্ভব কথা। রোবটটি তার যান্ত্রিক মুখে হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, তোমার যখন নেহায়েত অসহ্য বোধ হবে, তখন আমরা তোমাকে ঘুম পাড়িয়ে রাখব। আরামের ঘুম। 6, 7 বা 8 বছর কাটিয়ে দেবে শান্তির ঘুমে। ইরিনা বলল, এরকম কি হয়েছে কখনো? কাউকে আনা হয়েছে প্রথম শহর থেকে, নিষিদ্ধ নগরের কেউ তার সঙ্গে দেখাই করেনি। সে জীবন কাটিয়ে দিয়েছে আমার মতো এরকম ঘরে। তা তো হয়েছেই। ঠিক এই মুহূর্তেই তোমার মতো আরো 4 জন অপেক্ষা করছে। এই 4 জনের 2 জন অপেক্ষা করছে 20 বছর ধরে। এখনো দেখা হয়নি। ওদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমার মনে হয় ঘুমোতেই ঘুমোতেই ওরা একসময় মারা যাবে। আর বাকি 2 জন? ওরা এসেছে 6 বছর আগে। এখন পর্যন্ত তারা ভালোই আছে, ঘুমেই আছে। আমি কি তাদের সঙ্গে কথা বলতে পারি? না। আমি কি মীরের সঙ্গে কথা বলতে পারি? না। মীর কেমন আছে তা কি জানতে পারি? না। ইরিনা চিৎকার করে ফুপিয়ে কেঁদে উঠল। ছুটে গিয়ে আছড়ে পড়ল দেয়ালে। যে আর দেয়ালে তার কাছে বায়বীয় মনে হচ্ছিল, দেখা গেল তা মোটেই বায়বীয় নয়, স্পাতের মতো কঠিন, বরফের মতো শীতল।
মীর মহাসুখী। বছরের পর বছর তাকে এই ঘরেই কাটাতে হতে পারে। এই সম্ভাবনায় সে রীতিমতো উল্লসিত। সে হাসি মুখে রোবটকে বলল, সময় কাটানো নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। না, তা হবে না। পড়াশোনার জন্য প্রচুর বইপত্র নিশ্চয়ই আছে। তা আছে। পড়াশোনার বিষয়ের উপর কি কোনো বিধিনিষেধ আছে? না, নেই। বাতি কি করে জ্বলে বা হিটারের পানি কি করে গরম হয়? যদি জানতে চাই, জানতে পারবো? নিশ্চয়ই পারবে। তুমি কি এখনই জানতে চাও? হ্যাঁ, চাই। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে ইলেকট্রিসিটি সম্পর্কে। ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রন নামের ঋণাত্মক কপার প্রবাহ। ঋণাত্মক কণা ব্যাপারটা কি? তোমাকে তাহলে আরো গোড়ায় যেতে হবে। জানতে হবে বস্তু কি, অণু এবং পরমাণুর মূল বিষয়টি কি। বলো, আমি শুনছি। তুমি কি সত্যি সত্যি পদ্ধতিগত শিক্ষা গ্রহণ করতে চাও? হ্যাঁ, চাই। পদ্ধতি জানি না। আমি সবকিছু শিখতে চাই, সময় নষ্ট করতে চাই না। তোমাকে আগ্রহ নিয়ে আমি শেখাবো। তুমি কি নিষিদ্ধ নগরীর অমর মানুষদের সম্পর্কে কিছু জানতে চাও? না। এরা কি করে অমর হলেন, মৃত্যুকে জয় করলেন, সে সম্পর্কে তোমার কৌতূহল হয় না? না। তোমার বান্ধবীর প্রসঙ্গেও কি তোমার কৌতূহল হচ্ছে না? ইরিনা, যার নাম। সে আমার বান্ধবী? তোমাকে বলল কে? বান্ধবী ফান্ধবী নয়। সে কিন্তু খুব মন খারাপ করছে। দীর্ঘদিন এই ছোট্ট ঘরে তাকে কাটাতে হতে পারে শুনে সে প্রায় মাথা খারাপের মতো আচরণ করছে। শেষ পর্যন্ত তাকে ঘুম পাড়িয়ে দিতে হয়েছে। ভালো করেছো। মেয়েটা নার্ভাস ধরনের এবং বোকা। সব জিনিস জানার এমন চমৎকার একটা সুযোগ পেয়েও কি এমন করে? রোবটটি দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ করে বলল, মানুষ বড়ই বিচিত্র প্রাণী। একজনের সঙ্গে অন্যজনের কোনোই মিল নেই, অথচ এক মডেলের প্রতিটি রোবট একরকম। তারা একই পদ্ধতিতে ভাবে, একই পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে। মীর রোবটের কথায় কোনো কান দিচ্ছে না। সে হাসি হাসি মুখে পা নাড়াচ্ছে, শীষের মতো শব্দ করছে। এইসব তার মনের আনন্দের বহিঃপ্রকাশ। সে হঠাৎ পা নাচানো বন্ধ করে গম্ভীর মুখে বলল, আচ্ছা শোনো, আমাকে অমর করে ফেলার কোনো রকম সম্ভাবনা কি আছে? কেন, বলো তো? তাহলে নিশ্চিন্ত মনে থাকা যেত। তা যা কিছু শেখার সব শিখে ফেলতাম। অমর না হলে তো সেটা সম্ভব হবে না। কতদিনই বা আমি আর বাঁচবো বলো? তুমি বেশ অদ্ভুত মানুষ। তাই নাকি? হ্যাঁ। মানুষের চরিত্র, আচার আচরণ সম্পর্কে যে তথ্য আমাদের মেমোরি সেলে আছে তার কোনোটিতেই তোমাকে ফেলা যাচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, তাই। বরং তোমার মিল আছে Q-23 মডেলের রোবটের সঙ্গে। ওরা কি করে? Q-23 হচ্ছে পরীক্ষামূলক জ্ঞান সংগ্রহী রোবট। তাদের একমাত্র কাজ হচ্ছে পৃথিবীর যাবতীয় জ্ঞান সংগ্রহ করা। প্রাণীবিদ্যা, ভূতত্ত্ব, সমুদ্রবিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, সব। আমি তাহলে একজন Q-23 রোবট? খানিকটা সেরকমই।
আমি একজন Q-23 রোবটের সঙ্গে কথা বলতে চাই। সে ব্যবস্থা কি করা যাবে? নিশ্চয়ই করা যাবে। তাহলে ব্যবস্থা করো, আমি যা শেখার তার কাছেই শিখতে চাই। তোমার সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে তোমার বুদ্ধিশুদ্ধি তেমন নেই। তুমি একজন গবেট ধরনের রোবট। রোবটটির মার্কারি চোখ একটু বুঝিয়ে স্থিমিত হলো। গলার স্বর ক্লান্ত শোনালো। সে থেমে থেমে বলল, আমি কি বোকার মতো কোনো আচরণ করেছি? না, এখনো করনি, তবে মনে হচ্ছে করবে। দেরি করছো কেন? যাও, একটি Q-23 নিয়ে আসো। এক্ষুনি আনতে হবে? হ্যাঁ, এক্ষুনি। আমি তো আর অমর নই, আমার সময় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সময়ের মধ্যেই যা পারি জানতে চাই। দাঁড়িয়ে বকবক করার চেয়ে Q-23 নিয়ে এসো। রোবটটির আকৃতি ছোট, লম্বায় 3 ফুটের মতো, গড়িয়ে গড়িয়ে চলে। মানুষের কাঠামোর সঙ্গে তার কাঠামোর কোনো মিল নেই। দেখায় ছোটখাটো একটা লম্বাটে বাক্সের মতো। অন্যান্য রোবটের যেমন আশেপাশের দৃশ্য দেখার জন্য মার্কারি চোখ কিংবা লেজার চোখ থাকে, এর তাও নেই। মীর বলল, তুমি কেমন আছো? Q-23 উত্তর দিল না। মনে হচ্ছে সে এ জাতীয় সামাজিক প্রশ্ন বিশেষ পছন্দ করছে না। তুমি কি আমাকে একজন ছাত্র হিসেবে নেবে? আমি নিজেই ছাত্র, এখনো শিখছি। খুব ভালো কথা। আমাকেও কি তার ফাঁকে ফাঁকে কিছু শেখাবে? নিশ্চয়ই। তুমি যদি চাও শেখাবো। কেন শেখাবো না? তুমি কি জানতে চাও? আমি সব জানতে চাই। একেবারে গোড়া থেকে শুরু করতে চাই। অ আ থেকে। দীর্ঘ সময়ের ব্যাপার। তা তো বটেই। আমি তো আর অমর না, মরণশীল মানুষ। সময় তেমন নেই। তবুও এর মধ্যেই যা পারা যায় ভালো কথা। অমর ব্যাপারটা আমাকে বুঝিয়ে দাও তো। তোমার প্রশ্ন বুঝতে পারছি না। মানুষ অমর হয় কিভাবে? নিষিদ্ধ নগরীতে কিছু অমর মানুষ থাকেন বলে শুনেছি। তারা অমর হলেন কিভাবে? অবশ্যই তোমার যদি বলতে বাধা থাকে তাহলে কোনো বলার দরকার নেই। কোনোই বাধা নেই। অনেক দিন থেকেই মানুষ অমর হবার চেষ্টা করছিল। শারীরিকভাবে অমর, মৃত্যুকে জয় করা। শুরুতে এটাকে একটি অবিশ্বাস্য ব্যাপার মনে করা হতো। জীবনের একটি লক্ষণ হিসেবে মৃত্যুকে ধরা হতো। বিংশ শতাব্দীর শেষ ভাগে জরাকে জয় করার গবেষণা জোরে সোরে শুরু হলো। বিংশ শতাব্দীর শেষ ভাগে বিজ্ঞানীরা জরার কারণ বের করলেন। তারা মানুষের শরীরে একটি বিশেষ বয়সে এক ধরনের হরমোন আবিষ্কার করলেন। এটা একটা ভয়াবহ হরমোন। যে মুহূর্তে এটি রক্তে এসে মেশে সেই মুহূর্ত থেকে মানুষ এগিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে। যতগুলো জীবকোষ শরীরের স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে, ঠিক ততগুলো জীবকোষ আর তৈরি হয় না। শরীর অশক্ত হয়, শরীরের যন্ত্রগুলো দুর্বল হতে থাকে। কালক্রমে মৃত্যু। বিজ্ঞানীরা সেই ঘাতক হরমোনের নাম দিলেন মৃত্যু হরমোন। মৃত্যু হরমোন আবিষ্কারের পর বাকি কাজ খুব সহজ হয়ে গেল। বিজ্ঞানীরা মৃত্যু হরমোনকে অকেজো করার ব্যবস্থা করলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে পৃথিবীতে অসাধারণ একটা ঘটনা ঘটল। 40 জন অল্পবয়স্ক বিজ্ঞানী মৃত্যু হরমোন অকেজো করে এমন একটি রাসায়নিক বস্তু নিজেদের শরীরে ঢুকিয়ে দিলেন, তারাই এই পৃথিবীতে প্রথম এবং শেষ অমর মানুষ। নিষিদ্ধ নগরীতে তারাই থাকেন। মীর বলল, শুধু ওই 40 জন অমর হলো কেন? পৃথিবীর সবাই অমর হয়ে গেল না কেন? অমর হবার ওষুধ তো তারাও খেতে পারতো। না, তা পারতো না।
তাতে নানান রকম অসুবিধা হতো, নানান সমস্যা দেখা দিত। কি সমস্যা? আমি তা জানি না, সমাজবিজ্ঞানীরা জানবেন। আমি ভৌত জ্ঞান সংগ্রহ করি, সমাজবিদ্যা সম্পর্কে কিছু জানি না। এমন কোনো রোবট কি আছে যে সমাজবিদ্যা জানে? না, নেই। নিষিদ্ধ নগরীর বিজ্ঞানীরা সমাজবিদ্যায় উৎসাহী নন। তুমি এখন কি জানতে চাও? বিজ্ঞান ভালো মতো শিখতে হলে প্রথমে কোন জিনিসটা জানতে হবে? প্রথমে জানতে হবে অঙ্কশাস্ত্র। অঙ্ক হচ্ছে বিজ্ঞানকে বোঝবার একটি বিদ্যা। তাহলে অঙ্কই শুরু করা যাক। তুমি একেবারে গোড়া থেকে শুরু করবে। বেশ, মৌলিক সংখ্যা দিয়ে শুরু করা যাক। কিছু কিছু সংখ্যা আছে যাদের শুধুমাত্র সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। এদের বলে মৌলিক সংখ্যা। যেমন 1, 3, 5, 7, 11, 13, 17, 19, 30। মীর মুগ্ধ হয়ে শুনছে। আনন্দ ও উত্তেজনায় তার চোখ ছলছল করছে। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার যে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। তিনি বসে আছেন একটি দাবা সেটের সামনে। দাবা সেটটি অন্যগুলোর মতো নয়। এখানে স্কয়ারের সংখ্যা 81টি। 3টি নতুন পিস যুক্ত করা হয়েছে। এই পিসগুলোর কর্মপদ্ধতি কি হলে খেলাটাকে যথেষ্ট জটিল করা যায় তাই তিনি ভাবছিলেন। মাঝে মাঝে কথা বলছেন সিডিসির সঙ্গে। সিডিসি হচ্ছে নিষিদ্ধ নগরীর মূল কম্পিউটার। সিডিসির শব্দ তৈরির অংশটি অসাধারণ। সে যখন যেমন স্বর প্রয়োজন তখন সেরকম স্বর বের করে। তিনি যখন ঘুমোতে যান তখন সিডিসি কিশোরীর কণ্ঠে তার সঙ্গে কথা বলে। এখন কথা বলছে বৃদ্ধের গলায়। ভারী, ভাঙা ভাঙা, খানিকটা যেন শ্লেষ্মা জড়িত। তিনি দাবার বোর্ড থেকে চোখ না সরিয়েই ডাকলেন, সিডিসি। বলুন। খেলাটা তো কিছুতেই কায়দা করা যাচ্ছে না। আমার কাছে ছেড়ে দিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাতে আমার লাভটা কি হলো? আমি চাচ্ছি নিজে একটা খেলা বের করতে। আপনি যা চাচ্ছেন তা তো হচ্ছে না। এই খেলা বহু প্রাচীন। আপনি শুধু তার ভেতর নতুনত্ব আনতে চেষ্টা করছেন। সেটাই কম কি? সেটা তেমন কিছু নয়। আপনার আগে অনেকে চেষ্টা করেছে। তাই নাকি? হ্যাঁ, আপনি চাইলে কারা কারা পরিবর্তন করেছেন, কী ধরনের পরিবর্তন তা বলতে পারি। আমি কিছুই জানতে চাই না। তিনি উঠে দাঁড়ালেন। হাতের এক ঝটকায় দাবার বোর্ড উল্টে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিশাল এক আয়না। সেই আয়নায় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছেন। তার চোখে মুগ্ধ বিস্ময়। সিটিসি, বলুন। আমাকে কেমন দেখাচ্ছে বলো তো? ভালো দেখাচ্ছে। শুধু ভালো? এর বেশি কিছুই নয়? আপনি আমার কাছ থেকে কি ধরনের কথা শুনতে চাচ্ছেন? বুঝতে পারছি না। আমি যা শুনতে চাই তাই তুমি বলবে? যদি সম্ভব হয় বলবো। আপনি তো জানেন আমি মিথ্যা বলতে পারি না। আমার বয়স কত? আপনার বয়স 511 বছর 3 মাস 2 দিন 6 ঘন্টা 32 মিনিট। তিনি অত্যন্ত বিরক্ত হলেন। মুখ কুঁচকে বললেন, আমাকে দেখে কি মনে হয়? তাই জানতে চাচ্ছি। আমাকে দেখে কি মনে হয় আমার বয়স 500? না, তা মনে হয় না। 30-এর মতো মনে হয়। তবে আবার তবে কি?
আপনার মধ্যে বিশেষ এক ধরনের অস্থিরতা দেখছি, যা সাধারণত একজন ৩০ বছরের যুবকের থাকে না। তুমি নিতান্তই মূর্খের মতো কথা বলছো। হতে পারে। তুমি আমার সঙ্গে এরকম বুড়োদের মতো গলায় কথা বলছো কেন? তুমি কি আমাকে বুঝিয়ে দিতে চাও যে আমি একজন বুড়ো? তা নয়। তা নয় মানে? অবশ্যই তোমার মনে এই জিনিস আছে। আপনি আজ বিশেষ উত্তেজিত, তাই এরকম ভাবছেন। এবং তুমি কথাও বেশি বলো। অপ্রয়োজনে এখন থেকে একটি কথাও বলবে না। ঠিক আছে, বলবো না। আমি নিজ থেকে কোনো প্রশ্ন করলে তবেই উত্তর দেবে, বুঝতে পেরেছো? পারছি। তিনি আয়নার সামনে থেকে সরে এলেন। তার ইচ্ছা করছে লাথি দিয়ে আয়নাটা ভেঙে ফেলতে। বহু কষ্টে তিনি নিজেকে সামলালেন। তাও পুরোপুরি সামলাতে পারছেন না। থরথর করে তার শরীর কাঁপছে। সিডিসি, বলুন। কি করা যায় বলো তো? কোন প্রসঙ্গে বলছেন? কি প্রসঙ্গে বলছি বুঝতে পারছো না, মূর্খ? আপনি অতিরিক্ত রকম উত্তেজিত। আপনি চাইলে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। এই মাত্রই তো জাগলাম। আপনি অনেকক্ষণ আগেই জেগেছেন। তাই নাকি? প্রায় 10 ঘন্টা ধরে দাবা নিয়ে চিন্তা করছেন। আমার মনে হয় এখন কিছু খাদ্য গ্রহণ করে ঘুমোতে যাওয়া উচিত। ঘুম পাচ্ছে না? আপনি শুয়ে থাকুন। আমি নিও ফ্রিকোয়েন্সি বদলে দিচ্ছি। সেই সঙ্গে মধুর কোনো সঙ্গীতের ব্যবস্থাও করছি। মধুর সঙ্গীত বলেও কিছু নেই। তিনি লক্ষ্য করলেন তার উত্তেজনা কমে আসছে। হয়তো ইতিমধ্যেই সিডিসি নিয়েও ফ্রিকোয়েন্সি কমাতে শুরু করেছেন। দুরাগত বিষাদময় সঙ্গীতও তিনি শুনতে পাচ্ছেন। এই সঙ্গীত বিষাদময় হলেও কোনো এক অদ্ভুত কারণে মন শান্ত করে। গানের কথাগুলো অস্পষ্টভাবে কানে আসছে। হে প্রিয়তম, তুমি কি দূর থেকেই আমাকে দেখবে? আজ বাইরে কি অপূর্ব জ্যোৎস্না। সেই আলোয় তুমি এবং আমি কখনো কি নিজেদের দেখব না? তিনি ক্লান্ত গলায় বললেন। সিডিসি, শুনছি। জীবন খুব একঘেয়ে হয়ে যাচ্ছে সিডিসি। দীর্ঘ জীবন কিছুটা ক্লান্তিকর হয়ে পড়ে। মধুর সঙ্গীত, মহান শিল্পকর্ম একসময় অর্থহীন মনে হয়। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সিডিসি বলল, আপনার জীবনে কিছুটা উত্তেজনা আনার ব্যবস্থা করছি। কি রকম? প্রথম শহরের 2 জন নাগরিককে নিয়ে আসা হয়েছে। ওদের সঙ্গে কথা বললে কিছুটা বৈচিত্র্য আপনি পেতে পারেন। আমার বৈচিত্র্যের প্রয়োজন নেই। প্রয়োজন আছে। সম্পূর্ণ 2 ধরনের 2 জন মানুষকে আনা হয়েছে। ওদের কাণ্ডকারখানা দেখতে আপনার ভালো লাগবে। তোমার কথা শুনেই আমার অসহ্য বোধ হচ্ছে। ওদের এই মুহূর্তে ফেরত পাঠাও। নিষিদ্ধ নগরী থেকে কাউকে ফেরত পাঠাবার নিয়ম নেই। তাহলে মেরে ফেলো। মেরে ফেলবো? হ্যাঁ, মেরে ফেলবে। এবং মৃত্যুর সময় ওদের ফিল্ম করে রাখবে। পরে একসময় দেখব। আমার মনে হয় দেখতে ভালো লাগবে। ঠিক আছে। মৃত্যুর আগে ওদের একবার দেখতে চান না? না, মেরে ফেলো। ওদের মেরে ফেলো। ঠিক আছে। কষ্ট দিয়ে মারবে, খুব কষ্ট দিয়ে মারবে। তাই করব।
আমি এখন ঘুমোবো, ঘুম পাচ্ছে। তিনি মেঝেতেই এলিয়ে পড়লেন। অপূর্ব সঙ্গীত হতে থাকলো। হে প্রিয়তম, আজ এই বসন্তের দিনে আকাশ এমন মেঘলা কেন? আকাশ কি আমার মনের কষ্ট বুঝে ফেলল? তা কেমন করে হয়? আমার যে কষ্ট তা তো আমি নিজেই জানি না, আকাশ কি করে জানবে? তিনি গাঢ় ঘুমে তলিয়ে পড়লেন। ঘরে আলো কমে এলো, সঙ্গীত অস্পষ্ট হয়ে আসছে। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে মধুর স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের কোনো অর্থ নেই, তবুও মনে হচ্ছে অর্থ আছে। তার ঘুম ভাঙল। ঘর অন্ধকার। তার চোখ মেলার সঙ্গে সঙ্গে ঘর আলো হতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন যতক্ষণ তার ঘুমানোর কথা তিনি তার চেয়েও বেশি সময় ঘুমিয়েছেন, হয়তো অনেক বেশি সময়। কারণ তার পাশে একটি চিকিৎসক রোবট। রোবটটি আন্তরিক স্বরে বলল, কেমন আছেন? তিনি বিরক্তিতে ভুরু কুঁচকে ফেললেন। চিকিৎসক রোবট জিজ্ঞেস করছে, কেমন আছেন? এই প্রশ্নের জবাব তারই দেওয়া উচিত, তা দিচ্ছে না। জিজ্ঞেস করছে, কেমন আছেন বেটা ফাজিল? আজ আপনি দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। ঘুমিয়েছি, ভালো করেছি। তোমাকে জিজ্ঞেস করে জাগতে হবে? মোটেই নয়। আপনার যতক্ষণ প্রয়োজন আপনি ঘুমোবেন। তবে তবে কি? আপনার রক্তে LC2 হরমোনের পরিমাণ একটু বেশি, এই জন্যে। বকবক করবে না, চুপ করে থাকো। বেশ, চুপ করেই থাকবো। আপনি নিজে কেমন বোধ করছেন এইটুকু শুধু বলুন। আপনার মুখ থেকে শুনতে চাই। যা বেটা, ভাগ। আপনি কি বললেন? আমি বললাম এই মুহূর্তে এখান থেকে বিদায় হতে। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি আরো উত্তেজিত হব, এবং তুমি যদি এই মুহূর্তে এখান থেকে বিদায় না হও তাহলে কাঠি দিয়ে খুঁচিয়ে তোমার মার্কারি চোখের 12টা বাজিয়ে দেব। রোবটটি পায়ে পায়ে সরে গেল। তার খিদে পাচ্ছে। আগে খিদে পেলে খাবার চলে আসতো, তিনি নিষেধ করে দিয়েছিলেন। এখন আর আসে না। আজ এলে ভালো হতো, খাবারের কথা কাউকে বলতে ইচ্ছা হচ্ছে না। সিডিসি, আমি আছি। তা তো থাকবেই, তুমি আবার যাবে কোথায়? আমি যেমন অমর তুমিও তেমনই। অজর অমর অক্ষয়। হা হা হা। আপনাকে কি খাবার দিতে বলবো? আমার মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। তোমার আর কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি বেশ উত্তেজিত। রক্তে LC2 হরমোনের পরিমাণটা কমানোর চেষ্টা করা উচিত। সিডিসি, বলুন। তোমাকে কি একটা কথা যেন বলবো ভাবছিলাম, এখন মনে পড়ছে না। আমি কি মনে করিয়ে দেবার চেষ্টা করব? বেশ, করো। আমার মনে হয় আপনি প্রথম শহর থেকে আসা মানুষ দুজন সম্পর্কে কিছু বলতে চান। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। কি বলতে চাচ্ছেন বলুন। ওদের মেরে ফেলা দরকার নেই। ওরা বেঁচেই আছে, মারা হয়নি। আমি লক্ষ্য করেছি আমি তোমাকে যে হুকুম দেই তা তুমি সঙ্গে সঙ্গে পালন করো না। এর কারণ কি? কারণ আপনি হুকুম খুব ঘন ঘন বদলান। ওদের মারবার কথা যখন বললেন তখনই আমার মনে হয়েছিল এই আদেশ আপনি পাল্টে দেবেন। আমার খাবার ব্যবস্থা করো।
খাবার চলে এলো, প্রচুর আয়োজন, সবই তরল, চুমুক দিয়ে খাবার ব্যাপার। তিনি মুখ বিকৃত করে এলোমেলোভাবে দু একটা গ্লাসে চুমুক দিলেন। তার মুখের ভঙ্গি দেখেই মনে হচ্ছে কোনোটাই তার মনে লাগছে না। নিতান্তই অভ্যাসের বশে চুমুক দিচ্ছেন, যেন এক্ষুনি বমি করে সব বের করে দেবেন। সিরিসি, বলুন। চিকিৎসক বেটাকে তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ। কেন জানতে পারি? আপনার ঘুম ভাঙছিল না, আমি চিন্তিত বোধ করছিলাম। এখন চিন্তা দূর হয়েছে? পুরোপুরি দূর হয়নি। আপনার একটা কাউন্সিল মিটিং আছে, সেই মিটিংয়ে সুস্থ শরীরে উপস্থিত থাকা প্রয়োজন। কাউন্সিল মিটিংটা কখন শুরু হবে? 1 ঘন্টা মধ্যেই শুরু হবে। কজন সদস্য উপস্থিত থাকবেন? আমার মনে হয় শেষ পর্যন্ত 8 জন উপস্থিত থাকবেন। আমরা আছি 9 জন, 8 জন উপস্থিত থাকবে, এর মানে কি? নবম ব্যক্তিটি কে? আপনি নবম ব্যক্তি। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত কাউন্সিল মিটিংয়ে আপনি থাকবেন না। তোমার এইরকম মনে হচ্ছে? জি। তিনি বেশ কিছু সময় চুপ করে রইলেন। কড়া লাল রঙের একটা পানীয় এক চুমুকে শেষ করলেন। কিছুক্ষণ পায়চারিও করলেন, আবার নিজের জায়গায় ফিরে গেলেন। সেখানেও বেশিক্ষণ বসতে পারলেন না। উঠে এলেন আয়নার সামনে। নিজের প্রতিবিম্ব দেখলেন গভীর বিস্ময়ে, যেন নিজেকেই নিজে চিনতে পারছেন না। সিটিসি, বলুন। আমাকে কেমন দেখাচ্ছে? খুব চমৎকার লাগছে আপনাকে, রাজপুত্রের মতো। রাজপুত্র দেখেছো কখনো? জি না, দেখিনি। তবে জানি যে প্রাচীন পৃথিবীতে একদল মানুষ ছিলেন যারা রাজ্য শাসন করতেন। যেহেতু তারা দেশের সেরা সুন্দরীদের বিয়ে করতেন, তাদের ছেলেমেয়েরা হতো রূপবান। অনেক কুৎসিত রাজপুত্র নিশ্চয়ই ছিল। হ্যাঁ, তা ছিল। আমি কুৎসিত রাজপুত্রদের একটা তালিকা চাই এবং সম্ভব হলে তাদের ছবি দেখতে চাই। এক্ষুনি চান? হ্যাঁ, আমি এক্ষুনি চাই। তার আগে আমার আরেকটি প্রশ্নের জবাব দাও। প্রশ্ন করুন। আমরা সব মিলেছিলাম 40 জন। 40 জন অমর মানুষ। আজ 9 জন টিকে আছি। এর মানে কি? বেঁচে থাকাটা একসময় আপনাদের কাছে ক্লান্তিকর হয়ে ওঠে। জীবন ধারণ অর্থহীন মনে হয়। তখন আপনাদের মধ্যে কেউ কেউ নিজেকে নষ্ট করে দেন। বোকার মতো কথা বলবে না। তুমি যা বললে তা আমি জানি। যে জিনিস আমি জানি তা অন্যের কাছ থেকে জানতে চাইবো কেন? অনেক সময় জানার জিনিসও অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে। ঠিক 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 40 জনের মধ্যে 9 জন আছি। এই সংখ্যা আরো কমবে, তাই না? হ্যাঁ, কমবে। তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে অমর নই। শারীরিক দিক দিয়ে অমর, তবে মানসিক মৃত্যু ঘটে যায়, তখন শরীরও যায়। আমার বেলা এই ব্যাপারটা কবে ঘটবে বলতে পারো? ঠিক কবে ঘটবে তা বলতে পারি না। আমি সম্ভাবনার কথা বলতে পারি। 6 মাসের মধ্যে ঘটার সম্ভাবনা হচ্ছে 67.23 ভাগ। তিনি স্থির চোখে তাকিয়ে রইলেন। পো পো শব্দ হচ্ছে, ঘরে লাল আলো জ্বলছে ও নিভছে। কাউন্সিল মিটিং শুরু হবার সংকেত। তিনি উঠে দাঁড়ালেন, কাটা কাটা গলায় বললেন, সিডিসি, আমি কাউন্সিলিং মিটিংয়ে যাচ্ছি। খুব আনন্দের কথা। কাজে বুঝতে পারছো, আমার প্রসঙ্গে তুমি যা বলছো তা ঠিক নয়।
তুমি বলেছিলে আমি কাউন্সিল মিটিংয়ে যাব না। দেখো এখন যাচ্ছি। আপনি যাবেন না এ কথা আমি কখনো বলিনি। আমি বলেছি সম্ভাবনার কথা। শতকরা 1% সম্ভাবনা থাকলেও কিন্তু থেকেই যায়। তুমি মহামূর্খ। হতে পারে, সেই সম্ভাবনাও আছে। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।